আমরা যতটুকু আমাদের ৩১ দফার যে সংস্কার প্রস্তাব সেখানে যদি আপনি দেখেন অনেকগুলি বিষয় হয়েছে। যেমন আমরা কি বলেছি, বিএনপি যদি এককভাবেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে, তবু আমরা দলীয় সরকার করব না, আমরা জাতীয় সরকার করব। আমরা ওই যে আপনি যেটা বলছেন যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, আমরা বলেছি যে দুইবারে বেশি প্রধানমন্ত্রী হবে না, আমরা বলেছি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সংসদের মধ্যে একটা ব্যালেন্স অফ পাওয়ার। আমি এটা বলছি না, আমি বলছি উনি যে কথাটা বলেছেন যে এই বিষয়গুলো নিয়ে ঐক্যমত হয়েছে, আর এর বাইরে কিছু করতে গেলে জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন করা যাবে না। তারপরে একটা কথা বলছে যে 5 জন বসিয়ে দেশের করণীয় ঠিক করার কোনো সুযোগ নাই, এটা করা ঠিক না। মানে এক ধরনের নেতিবাচক মনোভাব আমরা দেখতে পাচ্ছি সংস্কারের প্রশ্নে। না, সংস্কার প্রস্তাব নেতিবাচক প্রস্তাব। এখন আর সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। এবং আপনাকে আরেকটা জিনিস লক্ষ্য করা, যে কথাটি আমরা বারবার বলার চেষ্টা করেছি, যে আপনি এই যেই সংস্কারটা করবেন, এই সংস্কারের বৈধতা কে দেবে? একটা গণভোট হোক না, বৈধতা, গণভোটের এখন কি সুযোগটা কোথায়? সুযোগ করে নেবে আপনার গণভোট। আমি একটা কথা বলি, আমরা যার জন্য কিন্তু আমাদের যে 31 দফা যেটা শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে গণভোট তুলে দিয়েছে, আমরা কিন্তু সেই গণভোট পরিবর্তনের কথা বলেছি। হ্যাঁ, বলেছি। আমি বলছি যে সংস্কারের প্রশ্নে যেগুলা যদি আপনারা ঐক্যমতে পৌঁছতে পারেন, অথবা যদি নাও পারে রাজনৈতিক দলগুলো, যেগুলা জনমানুষের আকাঙ্ক্ষা বলে দাবি করছে ছাত্র জনতা, সেগুলো বলেন। আপনি এবার বলেন, দুই একটা বলেন যে কোনটা দাবি করেছে ছাত্ররা। না, আমি এটা ডিটেইলস না, আপনি একেবারে ইম্পর্টেন্ট দুই একটি বলেন। এই যে বিচারের কথা যদি বলেন, বিচার তো আমরা চাই, বিচার কিন্তু বিচার প্রক্রিয়ার যেই সেই প্রক্রিয়াতে আপনি সময় দিবেন না, কয় বছর করবেন না। আপনাকে তো একটা জিনিস চিন্তা করতে হবে, আপনাদের বাংলাদেশ, এই দেশটার তো ভবিষ্যৎ আপনাকে চিন্তা করতে হবে। এক বিচারের নামে আপনি 10 বছর ক্ষমতায় থাকবেন, দেশ উন্নয়নের ক্ষেত্রে বলেন বা বিনিয়োগের ক্ষেত্রে বলেন, স্থিতিশীলতার ক্ষেত্রে বলেন, বিরাট ঝুঁকি। আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, আপনাকে এই জিনিসটা, আপনি হয়তো যে জিনিসটা খুব হালকাভাবে বলছেন, আমার দেশ একটা কানেক্টিভিটির মধ্যে আমরা আছি, গ্লোবাল ওয়ার্ল্ডে আমরা বসবাস করি। আপনার সারা পৃথিবীর সাথে তো আপনার একটা কানেক্টিভিটি আপনার রেখে আপনাকে চলতে হবে। আপনি এখানে স্থির হয়ে বিচ্ছিন্ন হয়ে দীর্ঘ 10 বছর বসে থাকবেন, আপনি সেটা দিয়ে এই কথাটা আসছে কেন? আসছে বিভিন্ন যারা আমাদের ডেভেলপমেন্ট তারা বলছে, দেখেন আপনারা, তারা বলছে। আচ্ছা, জি বলেন আপনার কথা। আপনি এই যে আজকে আপনি দেখেন বিভিন্ন রাষ্ট্রদূত, অ্যাম্বাসেডার এখানে যারা আছে, বিভিন্ন সংস্থা, তারা যখন রাজনৈতিক দলে ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করে, কি বলে তারা? তো দ্রুত তারা একটা নির্বাচিত সরকার দেখতে চায়। অর্থাৎ তাদের সেন্টিমেন্টটাও আপনাকে বুঝতে হবে, সেই সেন্টিমেন্টটা আপনাকে বুঝতে হবে যে আসলে মানে কোন দিকে যাচ্ছে দেশটা, সেটাও আপনার অন্যতম একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই যে আজকে এই যে মনে করেন আমরা যে কথাটা আমাদের উপর এখন ব্লেম দেওয়া হচ্ছে যে 15.5 বছর তো আমরা আন্দোলন করি, সরকার তো পতন হয়নি, বলে না? কিন্তু এই যে আপনি দেখেন, আমরা যদি এখন এই কথাগুলো যদি আমরা বলতে যাই, তাইলে আমরা চাই না আন্দোলনকে মেলাইন আমরা করতে চাইনি। আমরা তো এমনও দেখেছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাহার করেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো কি তখন তাদের সমর্থন প্রত্যাহার করেছে? না, বরং আপনি দেখেন পত্রিকায় যেই দিন সমর্থন প্রত্যাহার করেছে, সেই দিনও মির্জা ফখরুল ইসলাম বিবৃতি দিয়েছে যে অধিকার প্রতিষ্ঠা না পর্যন্ত রাজনৈতিক দলের সমর্থন এবং অব্যাহত থাকবে। আপনি দেখেন, সুতরাং আপনাকে এই জিনিসগুলি বুঝতে হবে যে একটা ইকুয়েশনের কারণে এটা হয়নি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল বহু কারণে আজকে আমরা এই হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। সামগ্রিক বিচার বিশ্লেষণ করেই আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। না, কিন্তু হাসিনার আগে 5ই আগস্টের আগের সমর্থন, আগের ঐক্য, এখন কিন্তু আমরা ঐক্য যাই নাই, তো ঐক্য যায়নি। কিন্তু বরং আমি আরেকটু যোগ করি, বরং ঐক্যের ক্ষেত্রে আমরা দেখি কি যে আপনার এই মুভমেন্টটা হয়েছে কি বৈষম্যের বিরুদ্ধে। আমরা অনেক ক্ষেত্রে তো দেখি আমরা বৈষম্য, যারা বৈষম্যের বিরুদ্ধে ক্ষমতায় বসেছে তাদের মধ্যে তো আমরা বৈষম্য দেখেছি। যেমন নাম্বার 1, আপনি দেখেন একদিকে আপনি বলছেন ইট ইজ নিউট্রাল গভর্নমেন্ট, ক্লিয়ার, অথচ আপনি আবার আরেকটা শক্তি যারা আন্দোলনের, তাদের 3 জন প্রতিনিধিকে আপনি অ্যাডভাইজার করেছেন। আবার আপনি বলেছেন আপনাদেরকে বলা হয়েছিল, আপনারা জান নাই। আমি কই আরেকটা, আবার আপনি বলছেন যে আগামী দিনে অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হবে নিরপেক্ষভাবে। সেখানে আপনি আবার যারা গভর্নমেন্টে আছে তাদেরই ছাত্রছাত্রী রাজনৈতিক দল আপনি তৈরি করছে। হ্যাঁ, নাগরিক শক্তি করছে, নাগরিক কমিটি তো আর বৈষম্য তাদেরই লোক, কি বৈষম্য বিরোধী না, তাদের লোক করতে হবে। বৈষম্য বিরোধী এটাকে কে না জানে? আপনি এটা হাইড করার কোনো সুযোগ আছে?
তারা যেখানে যাচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাচ্ছে, তাদেরকে স্টেট সিকিউরিটি দিচ্ছে, তাদের মানে যে কোনো প্রোগ্রাম সাকসেস করার জন্য সরকারি মেকানিজমগুলি সব কাজ করছে। তাইলে এখানে পৃষ্ঠপোষকতা রাজনৈতিক দলের নেতৃবৃন্দও পাচ্ছে, শুধু রাজনৈতিক দলগুলো তো ঘোষণা দিয়ে তারা বলছে যে আমরা তো আছি, কিন্তু আপনি একটা অংশকে প্যাট্রোনাইজ করবেন, এইটাকে তো আপনি বৈষম্য মুক্ত হলো না, বরং আপনি বৈষম্যকে আরো উৎসাহিত করছেন। আচ্ছা, জি, আমি ওনার কয়েকটা বিষয় শুনলাম। একটা বিষয় বলি, প্রথমত যেটা বলছেন উনি যে বৈষম্য বিরোধী ছাত্ররা বৈষম্য বিরোধী নিয়ে আসছিল, কিন্তু এখানে একটা বাস্তবতা আমাদেরকে মানতে হবে। যেমন আমি হয়তো দেখা গেল আঙ্গুলে ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আমার বলছে ব্লাড টেস্ট করেন, তারপরে ফাস্টিং অবস্থায় আসেন, তারপরে কয়ে যে এইটা কইরে আসেন। আরে ভাই, এই কথা তো ছিল, আমি তো ব্যথা নিয়ে গেছি। একটার সাথে একটা রিলেভেন্ট। আপনি একটা কাজ করতে গেলে অনেক কিছু প্রাসঙ্গিক হয়ে যায়। আপনি যদি মাছ রাঁধতে যান যে ভাজলি হয়ে যাবেন না, এখানে তেল, পানি, লবণ বহু কিছু লাগে, সেগুলো না থাকলে কেমনে করবেন। আর একটা কথা উনি বলছেন, ডিপ্লোম্যাটরা বলছে যে একটা নির্বাচন দেখতে চায়, এটা ভালো কথা। ডিপ্লোম্যাটদের ভাষা বাংলাদেশ বোঝে না বইলেই এই দুরবস্থা। কেননা আমেরিকা বলছিলাম একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশমূলক নির্বাচন দেখতে চাই, তুরিয়াম বুইরা আঙ্গুল দিয়ে উড়াই দিলাম, তারপরে এক দলের 3 ভাগ করে নির্বাচন করলাম, এবং পৃথিবীর সেরা গণতন্ত্র। কাজে ডিপ্লোম্যাটদের ভাষা বোঝা কঠিন, এবং সেক্ষেত্রে যদি আমি হিসাব করি, মনে হয় না ইউনূস সাহেব যে ডিপ্লোম্যাটদের ভাষা বোঝেন না, তা কিন্তু না। সুতরাং এই নির্বাচন করতে বলা, একজনে গিয়ে কইলো যে ভাই আপনি একটু নির্বাচনের কথা বলেন, বললো যে হ্যাঁ নির্বাচন হওয়া দরকার, কার কথা কি, কোথায় কার ব্যালেন্স হয়, নোবডি নোজ। আপনি কাঞ্চনের সাথে আমার উপরে একটা সম্পর্ক, ভিতরে আরেকটা সম্পর্ক, সারা পৃথিবীব্যাপী রাজনৈতিক মঞ্চে, মাঠে যে বক্তব্যটা দেয়, এই করব সেই করব, বাট ইনডোরে গিয়ে যেখানে কিচেন ক্যাবিনেট থাকে, ওখানে সিদ্ধান্ত ফাইনাল। তো কথাগুলো ওই রকম না, যেটা আমরা খুব সাদামাটা বলে ফেললেই হবে না। ইউনূস সাহেব ইচ্ছা করলেই কালকে নির্বাচন দিয়ে চলে যাবেন, এটা যেমন সম্ভব না, আবার নির্বাচন না দিয়ে কাল থাকবেন, এটাও সম্ভব না। যেই ইউনূস টোটালি ব্যর্থ আর্মিদের, বাংলাদেশের সবার কাছে এখন পর্যন্ত আমি এমন কোনো সেক্টর নাই যেটা সে ব্যর্থ না। বাট একটা জিনিস আমি লক্ষ্য করেন, কিছু ডলার আসছে, আমাদের একটা গ্যারান্টি যে এই ডলারটা আসবে, যাবে না। আমাদের যেমন ডলার আসছে, বের হয়ে গেছে, চায়না বলছে লম্বা সময় দিবে, এগুলা অর্জন। পাশাপাশি আমি যদি রাজনীতির ভাষায় ধরে নেই, ইউনূস সাহেব সব জায়গায় ব্যর্থ। ওই যে দ্রব্যমূল্য বলি, যা কিছু বলি, রাজনীতি বলি, সব সংস্কারে ব্যর্থ, বিচারেও ব্যর্থ। কিন্তু নির্বাচনটা সে সাকসেস হবে, সেটা কি করে তারা নিশ্চিত হয়? যার কাছে নির্বাচনটা চাচ্ছে, যে এত অযোগ্য, সে যে নির্বাচনটা ভালো করতে পারবে, তারই কি গ্যারান্টি আছে? তার অধীনে তো নির্বাচনও চাওয়া উচিত না, যে আপনি চলে যান, তৃতীয় একজন বসান, নির্বাচন তার কাছ থেকে নেই। কারণ এত অযোগ্য লোক একটা সেক্টরে তো তার যোগ্যতা প্রমাণ করতে পারে নাই। তো সে যে একটা সাকসেসফুল নির্বাচন করবে, সেটার গ্যারান্টিটা কি আমার কাছে? এটা আমার প্রশ্ন। এমন মনে হয় প্রশ্ন না, রাজ্জাকি ভাই যেভাবে একটা সরলীকরণ করেছে সেটা না। এই ইউনূস সরকারের মূল শক্তি তো রাজনৈতিক শক্তি। রাজনৈতিক দলগুলি বলছে আমরা নিঃস্বার্থভাবে, যেমন আপনাকে 2টা ঘটনা আমি একটা বলি। একদিন আমরা দেখেছিলাম যে মানে অমুক তারিখ আওয়ামী লীগ আসবে, মনে আছে আপনার? সকল রাজনৈতিক দল কিন্তু ভেদাভেদ ভুলে গিয়ে ঢাকার রাজপথ দখলে নিয়েছিল। আবার যখন ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক টানাপোড়েন চলছিল, ইউনূস সাহেব যখন আহ্বান জানান রাজনৈতিক দলগুলি কিন্তু সব যেভাবে রাজ্জাকি ভাই ঢালাউভাবে ব্যর্থ বলছে সেটা না। এখানে হলো যে কোনো গণতন্ত্রের অথবা যে কোনো একটা সমাজ ব্যবস্থার সবচেয়ে বড় সৌন্দর্য কি, আপনার তার ভুল ত্রুটি তাকে ধরিয়ে দেওয়া, সংশোধনের সুযোগ। সেটা ইউনূস সাহেব বলছেন যে আমার ভুল ত্রুটি আপনারা ধরিয়ে দেন, এইটাই তো সৌন্দর্য। সেখানে রাজনৈতিক দলগুলি কি একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করছে এখন, কারণ তারা তার ক্ষমতায় নাই ডাইরেক্টলি। সুতরাং কোথায় কি সংকট হচ্ছে সেই জিনিসগুলো তারা তুলে ধরছে। যেমন আমরা এখনো বলি যে আপনি প্রশাসনকে ঠিক করেন, এই প্রশাসন রেখে আপনি আগামী দিনে একটি গণমানুষের বাংলাদেশ তৈরি করতে পারবেন না। কিন্তু হচ্ছে না। তো সংকটটা কোথায়? এখানেই তো আমাদের প্রশ্নটা। না, কিন্তু সেটা কিভাবে হবে? আপনারা মানে আপনাদের দিক নির্দেশনা কি? আমাদের দিক আমরা তো একটা কথা বলি, আপনার মনে আছে এখানে আপনারা দুইজনই আছেন অভিজ্ঞ, এরশাদ বিরোধী আন্দোলনের সময় বিচারপতি শাহাবুদ্দিন নামে 3 মাসের সময় পাই নাই। এর মধ্যে কিন্তু উনি নির্বাচন করে গেছে, এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন কেন হয়েছিল? একটা রাজনৈতিক দলের কমিটমেন্ট তো এর চেয়ে মানে ছিল, বরং তখন জাতীয় পার্টির মতো একটি শক্তি ইলেকশন করেছে। উনি কি করেছিলেন? টোটাল অ্যাডমিনিস্ট্রেশন তাকে ইন্টারচেঞ্জ করে দিয়েছে। মানে আপনাকে বলে, এখানে ধরেন আপনি এখানে আছেন, আপনি তো কিভাবে অনুষ্ঠানটা পরিচালনা করবেন, আপনার একটা সেট আপ আছে। কিন্তু আমাকে একটু বলেন, 17 বছর আমাকে একটু বলেন, সেট আপ আছে, কিন্তু আমাকে যদি আপনি বসিয়ে দেন, তাইলে আমি তো আমার নিজের মতো আমি চালাতে চেষ্টা করব।
না আমি তো জানি না কে আমাকে কোন হেল্প করবে না করবে। তো এখানে তো সমস্যা হলো যে শেখ হাসিনার সাজানো সংসার চতুর্দিকে আছে। আপনার উচিত ছিল প্রথম 7 ডেজের মধ্যে সব উলটপালট করে দেওয়া, যাতে কারো কোনো সেট আপ না থাকে। আপনি সেই সেট আপ এখনো তো সেই যদি এক সুইচ দেন আপনি বাতি জ্বলে, আবার অফ করলে বাতি নিভে যায়। তো এই ক্ষেত্রে আপনি পরিবর্তন না এনে আপনি কোনোভাবে রাষ্ট্রকে জনগণের রাষ্ট্র এখানে পরিবর্তন। আপনি ওনার সাথে আমি একটু সংযোগ করতে চাই। এই যে সেট বললেন, 16 বছর টানা সে ক্ষমতায়, আপনি বলছেন ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার সবই আওয়ামী লীগ। আপনি বদল করবেন কি? বদল আপনি করে দেখেন না। আমি বলতেছি বদল করবেন কি, 1 নম্বর। কারণ আমি দেখলাম প্রবাসীর থেকে একজনের কমপ্লেন করতেছে, সে পাসপোর্ট চাইতেছে, 4 মাস হয়েছে পাসপোর্ট পাচ্ছে না, এবং এর জন্য 1000 বাড়তি রিয়েল গুনতে, 1000 রিয়েল। প্রশ্নটা আমি কেন বলছি, আই ক্যান চেঞ্জ দ্য অ্যাম্বাসেডার, আই ক্যান চেঞ্জ দ্য হাই কমিশনার, কিন্তু ওখানে তো 40টা লোক কাজ করে, ওই 40টা কিন্তু ওই আওয়ামী লীগ সরকারের লোক। তাদের দ্বারা যদি নন কোঅপারেটেড হয়, ওই অ্যাম্বাসেডার কিছু করার ক্ষমতা নাই। কারণ প্রফেসর ইউনূস সাহেব এই কথাটা বলছেন, আবার সেই নুরুল কবিরের কথাটা আসে, বলছিল যে যারা আহত তাদেরকে আপনি সাহায্য করছেন না, কথা ছিল। তখন সে বলল আমাদের ফান্ডের অভাব নাই, পর্যাপ্ত ফান্ড আছে, কিন্তু এটা একটা জটিলতার মধ্যে ডিসবার্স হচ্ছে না। তখন সে বলছে, প্রশ্ন করল কাউন্টার, এটা কি আমলাতান্ত্রিক জটিলতা? বললো যে হ্যাঁ, অনেকটা তাই বলতে পারেন। মানে এই যে তান্ত্রিক জটিলতাটা থেকে সে বের হইতে পারতেছে না, কারণ টানা 16 বছর যেটার ভিতরে উনি মানে রয়ে গেছেন, সেটা উনি চট করে ওভারনাইট কিভাবে চেঞ্জ করবে? যদি কোনো ফর্মুলা থাকে, আমি বারবার বলি, ইফ ওয়ান্ট টু কোঅপারেট হিম, বারবার বলি আপনি একটু অ্যাডভাইস দেন না, যে ভাই আপনি এই ফর্মুলায় এই কাজটা করতে পারেন, এই ফর্মুলায় পুলিশটাকে নামাইতে পারেন, এই কারণ আপনি ক্ষমতায় গেলেই সব পরিবর্তন হয়ে যাবে। তাহলে কোন কারিশমাটা আপনার কাছে আছে? কিন্তু ব্যক্তিগত আমি বলতে পারি, প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের সরাইয়া কালকে আমারে প্রধান উপদেষ্টা বানাই দেন, আমি নিশ্চিত করে বলতে পারি প্রশাসন মাঠে নামবে। যদি বলেন কেন, এখানে প্রশ্ন আসতে পারে যে কেন উনি থাকলে নামবে না, তুমি গেলে নামবে। এটার কারণ হলো যে আমারে ভর্তা বানাইতে পারবে। এই কারণে আমি কালকে টেক ওভার করলেই এই প্রশাসন সবাই কাজ করবে। আর এখন ইউনূস সাহেব পিরামিডের মতো বৈশা রয়েছে, তাকে কেউ টাচ করতে পারতেছে না। সুতরাং আশপাশ দিয়ে নানান কথা হচ্ছে। সুতরাং ইউনূস সাহেব, আমরা মানে যেভাবে চলছে এখন চলমান এই পরিস্থিতিতে তাকে কঠোর থেকে কঠোরতম করে, কারণ সে অলরেডি শুরু থেকে একটা ডেডলাইন দিয়ে দিছে যে 25শে ডিসেম্বরের মধ্যে অথবা জুন, একটা কাছাকাছি সময় এসে ইউ ক্যান চার্জ হিম। সে ফর এক্সাম্পল সেপ্টেম্বরে বলতে পারেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আপনি বলছিলেন, লক্ষণ কই? আমি তো এখন থেকেই উই আর কিপিং হিম আন্ডার ডিস্টারবেন্স। সুতরাং লং রানে এটার দায় দায়িত্ব আমাদের সবার উপরে পড়বে আমার কাছে মনে হয়। হি ইজ অ্যাবসলিউটলি নন কোঅপারেটেড বাই উই পিপল। যেই কোঅপারেশন করে তাকে বসানো হয়েছিল সেই জায়গাটায় আমরা নাই, আমি আমার ব্যক্তিগত মতামত।